আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। দর্শক, বাংলাদেশ সেনাবাহিনীতে প্রমোশন বোর্ডের কার্যকারিতা আমরা দেখছি। প্রমোশন বোর্ড বসেছিল কদিন আগে, সাম্প্রতিক সময়ে কিছু ফলাফল বেরিয়েছে। তো বিস্ময়কর ভাবে আমরা যেটি দেখছি যে জেনারেল ওয়াকার আসলে নিজেকেই নিজে আনস্টেবল করার চেষ্টা করছেন এমন একটি মনে হচ্ছে। সেটি তিনি নিজের ইচ্ছায় করছেন নাকি কেউ তাকে দিয়ে করাচ্ছে? এই প্রমোশন বোর্ডটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। পাশাপাশি আপনারা জানেন যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছিল কিছুদিন আগে, প্রায় 20-25 দিন আগে, 2 মাসের জন্য। কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা এর কোনো কার্যকর কিছু দেখছি না। কারণ ধরেন দ্রব্যমূল্য বা চাঁদাবাজি বা আইন শৃঙ্খলা অনেক জায়গাতেই যে অবনতি, সেই জায়গাটায় সেনাবাহিনীর আরো দৃশ্যমান হওয়ার কথা ছিল, কিন্তু আমরা জানি না কি হচ্ছে। তো এই সার্বিক মূলত এই দুটো বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর 24তম ব্যাচের কর্মকর্তা মেজর সুমন আহমেদ। সুমন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। সুমন ভাই, যেমনটি বলছিলাম যে ধরেন ওয়াকার সাহেব কি নিজেই নিজেকে সংকুচিত করে আনতে চাচ্ছে, নিজেই নিজের বিপদ বাড়াচ্ছেন। যেমন আমি যদি আপনাকে বলি যে কুমিল্লা যিনি জিওসি ছিলেন তাকে ডিজিএফআই চিফ করা হয়েছে, এবং পরবর্তীতে আমরা যেটি শুনেছি হাসিনা পালিয়ে যাওয়ার আগে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি কুমিল্লা ক্যান্টনমেন্টে থাকবেন। তার মানে কুমিল্লা ক্যান্টনমেন্টে জিওসি তার সেই লেভেলের আস্থাভাজন হওয়ায় তিনি সেখানে থাকার একটা পরিকল্পনা করেছিলেন। তো সেই জিওসি কে এনে ডিজিএফআইতে বসানো, ডিজিএফআই এর সাবেক যে জাস্ট ওনাকে সরিয়ে যাকে সরানো হয়েছে ফারিস সাহেব হচ্ছে। তো আপনি কিভাবে দেখেন? আপনি তো খোঁজ খবর রাখেন। ওয়াকার সাহেবকে এগুলো নিজের ইচ্ছায় করছেন নাকি তাকে দিয়ে কেউ করাচ্ছে? তিনি কেন নিজেই নিজেকে সংকুচিত করে আনতে চাচ্ছেন? এটা হচ্ছে আমার প্রশ্ন, আপনার কাছ থেকে শুনি। আপনার যে প্রিলিউডটা ছিল সেটার সাথে আমি আসলে এটা আমারও একটা কনসার্ন, এবং অবশ্যই বাংলাদেশের জনগণের একটা কনসার্ন যারা এই ব্যাপারে খোঁজ রাখে। বাট একটা জিনিস একটু বলি, হয়তো আপনি বলছেন জেনারেল ওয়াকার নিজেকে সংকুচিত করে রাখছেন, বাট ওভারঅল যে প্রমোশন বোর্ড হইলো এবং তার সাথে সাথে সম্পর্কিত যে পোস্টিং গুলা, ঢাকার ভিতরে গুরুত্বপূর্ণ জায়গায় কাউকে নিয়ে আসা বা গুরুত্বপূর্ণ জায়গা থেকে কাউকে সরায় দেওয়া, আমার কাছে কিন্তু জিনিসটা একটু অন্যরকম মনে হচ্ছে বরঞ্চ জেনারেল ওয়াকার আরো বেশি করে তার কর্তৃত্বটা আর্মির মধ্যে এস্টাবলিশ করছেন। এখন কার কর্তৃত্ব সেটা আমরা প্রশ্ন করতে পারি যে একটা, বাট উনি একটা কর্তৃত্ব এস্টাবলিশ করছেন। আর এই জায়গাটাতে আমরা সবসময় চাচ্ছিলাম যে হ্যাঁ, আমরা বলছিলাম যে জেনারেল ওয়াকার আর্মিতে আপনার কমান্ড এস্টাবলিশ করেন ভালোভাবে, দৃঢ়ভাবে, যাতে এই পতিতা হাসিনা সরকার এবং তার দোসররা তাদের যেই অন্যায় অবিচার সেগুলোর সাথে যারা সরকারি সেনাবাহিনীর ভিতরে যারা আছে তাদেরকে বিচারের আওতায় আনা যায়, সেটা আমাদের দাবি ছিল। এবং সেই জন্য আমরা চাচ্ছিলাম উনি কর্তৃত্ব এস্টাবলিশ করুন। বাট দেখেন, কর্তৃত্বটা যখন আমি নেই সেখানে এস্টাবলিশ করার জন্য, যদি বুঝি যে উনি যাদেরকে আনছেন তারা ওনার প্রচন্ড আস্থাভাজনদেরকে আসলে উনি বিভিন্ন জায়গায় বসাইছেন, তো তাদের ভূমিকা ছিল কি গত 15 বছরে এবং বিশেষ করে গত 2 মাসে, সেটাও কিন্তু আমাদেরকে আবার বিবেচনায় আনতে হবে যে আমি ইম্পর্টেন্ট জায়গায় লোকজন আনলাম, তার অ্যাকচুয়ালি কি পজিটিভ রোল প্লে করবে। আপনি জেনারেল জাহাঙ্গীরের কথা বলেছেন। হ্যাঁ, জেনারেল জাহাঙ্গীর ইনফ্যাক্ট জেনারেল মঈনুল আহমেদের সময় থেকেই তিনি যে পদ বা পদবিতে ছিলেন বিভিন্ন জায়গায়, প্রতিটা ক্ষেত্রে তার যে বিশেষত্বটা হচ্ছে তিনি ক্ষমতার খুব কাছাকাছি সবসময় যারা তাদের সাথে ছিলেন, মানে তারা তাকে আস্থাভাজন হিসেবে মনে করে। কেন মনে করে? জেনারেল জাহাঙ্গীর ইজ ইয়েস বস, যে কোনো প্রশ্ন ছাড়া যে কোনো আদেশকে মেনে নেয়। আমরা কিন্তু 1996 সালে যখন জেনারেল নাসিম একটা অভ্যুত্থানের চেষ্টা করলেন, ব্যর্থ অভ্যুত্থান যেটাকে বলা হয়, তখন কিন্তু একটা জিনিস আমরা আর্মিতে জিনিসটা ক্লিয়ার হয়ে নেই যে আদেশ বা লফুল কমান্ড বলতে কি বোঝায়। যে আমরা লফুল কমান্ড জিনিসটা তখন ক্লিয়ার করে নিলাম যে হ্যাঁ, আমি আমার উপরস্থ কমান্ডারের আদেশটা শুনবো যদি সেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক না হয় অথবা জনগণের বিরুদ্ধে না যায়। সেটাই হচ্ছে একটা লফুল কমান্ড বা আইনগতভাবে সিদ্ধ একটা আদেশ, যেটা আমি অবশ্যই মানবো। বাট এর বাদে যেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক অথবা জনগণের ইন্টারেস্টের বিপরীতে যায়, সেখানে আমি অবশ্যই কোশ্চেন করব। কোশ্চেন করে যদি লাভ না হয় তখন আমি সেটা মানবো না, অথবা আমি সেখানে পদত্যাগ করবো। সেটা কিন্তু আর্মিতে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং তারপর থেকেই ছিল। তো জেনারেল জাহাঙ্গীরের ব্যাপারে কুমিল্লাতে উনি জেনারেল অফিসার কমান্ডিং থাকা অবস্থায় রিসেন্টলি আন্দোলনের সময় আমার মনে আছে গত একটা অনুষ্ঠানে আমি আলাপ করেছিলাম যে কিছু অভিযোগ ছিল ফরমেশনের, জেনারেল ওয়াকার যখন অ্যাড্রেস করেছিলেন তখন, যে বিভিন্ন ফরমেশন কমান্ডার বা জিওসিদের ভূমিকা, বিতর্কিত ভূমিকা, সেখানে কিন্তু জেনারেল জাহাঙ্গীর বা 33 পদাতিক ডিভিশনের নাম আছে। আমি যেহেতু সেখানে সশরীরে কোনো কিছু দেখি নাই, বাট অভিযোগ আছে, এবং সেটার আমরা আশা করেছিলাম এই অভিযোগগুলোর তদন্ত হবে এবং তদন্ত সাপেক্ষে কিছু সিদ্ধান্ত নেওয়া হবে। তো যেটা আমরা দেখতে পাচ্ছি, তার মানে তদন্ত হয়তো হয়েছে বা হয় নাই, বাট ডিজিএফআই এর মতন গুরুত্বপূর্ণ একটা জায়গায় জেনারেল জাহাঙ্গীরকে বসানো হয়েছে। জেনারেল জাহাঙ্গীরকে আমি যতদিন চাকরিতে ছিলাম পছন্দ করতাম, বিকজ সে খুব আমার কাছে ছিল, আমার একদম অনুজ বা কনিষ্ঠ।
সেই হিসাবে। বাট আমাদেরকে মনে রাখতে হবে যে ঠিক আছে, জেনারেল ফয়েজ হয়তো ডিজিএফআই ডিজি হিসেবে তার দায়িত্বটা পালন করার ক্ষেত্রে অত্যন্ত উদাসীন ছিলেন, আমি সরাসরি বলবো। জেনারেল ফয়েজ উদাসীন ছিলেন বা কিছু রোল প্লে করতে পারেন নাই, বাট তার জায়গায় আমি জেনারেল জাহাঙ্গীরকে নিয়ে আসলাম, যার বিভিন্ন 2007 সাল থেকে শুরু করে এই পর্যন্ত বিভিন্ন পদ পদবি এবং বিভিন্ন আদেশ ফলো করার ক্ষেত্রে যে বিতর্কগুলো আছে সেগুলো সমাধান না করে এত গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে আসাটা আমি মনে করি প্রশ্নের একটা অবশ্যই জায়গা আছে। জেনারেল ফয়েজের ব্যাপারে আপনি যে জিনিসটা বলেছেন, জেনারেল ফয়েজকে আমরা বলি যে সরি, মানে ঘটনা টাইপ জেনারেল আমরা বলতাম সবসময়, সবাই বলে, আমি জানি। জিনিস বেসিক্যালি হচ্ছে কি, উনি সবসময় ওনাকে কিন্তু আপনি কোনো খারাপ কাজ, অন্যায় বা কোনো কিছু লেবেল করতে পারবেন না। আমি বলতে পারবো না যে জেনারেল ফয়েজ এই অন্যায় করেছে, এই গুম খুনের সাথে জড়িত। নো, উনি সবসময় নিজেকে বাঁচাই একটা জায়গায় উঠবার চেষ্টা করেছেন। ওনাকে আমরা বলি ক্যারিয়ার অফিসার, মানে প্রফেশনাল না, ক্যারিয়ার মানে নিজের আখের গোছানোর জন্য, উপরে যাবার জন্য যা করা দরকার যতটুকু উনি সেটা করবেন। 90 জিওসি কিন্তু বদল হয় নাই জেনারেল মঈন, যার ব্যাপারে আমি সুমন ভাই, আমি জাস্ট একটু অ্যাড করি। আপনি যদি বলছিলেন যে ওয়াকার সাহেব আসলে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করছেন, আপনার কাছে এটি মনে হচ্ছে, কিন্তু পাশাপাশি এই প্রশ্নটাও আসে, উনি 9 কোনো পরিবর্তন করেন নাই, উনি 46 ব্রিগেডে কোনো পরিবর্তন করেন নাই। মানে যে জায়গাগুলো নিয়ে অনেক বিতর্ক আছে, এবং আফটার 5th অগস্ট 9 ভূমিকা আগেও ভালো ছিল না, পরবর্তীতে ভালো ছিল না, এবং 9 কিন্তু অনেক অভিযান করতে বাধা দিয়েছেন জিওসি। তো এখন পতিত হাসিনার যারা দোসর, যারা তার অনুগত, তাদেরকে ওয়াকার সাহেব যদি না সরান বা তাদেরকে যদি ক্ষমতায়িত করেন, তো উনি কি করে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করছেন? কারণ ওয়াকার সাহেব খুব ভালোভাবেই জানেন যে হাসিনা যদি কোনো কারণে বা তার কেউ যদি কোনো কারণে ক্ষমতায়িত হয় বা পাওয়ারে ফিরে আসে, প্রথম টার্গেট হবেন ওয়াকারুজ্জামান। তো সেই জায়গাটায় উনি কি নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করছেন, নাকি নিজেকেই মানে বিপদগ্রস্ত করছেন? মানে এটা আমি বুঝতে পারছি না, যে আপনি বলেন 9 ডিভিশন নিয়ে বলছেন। আপনার এই কথাটাতে আমি, সেটা হচ্ছে আপনার, আমার অথবা অন্য কারো পার্সপেক্টিভ বা পয়েন্ট অফ ভিউ থেকে আমরা মনে করি যে ওনার ভালোর জন্য আপনি বলছেন যে ওনারই তো বিপদ যদি মানে সঠিক লোকদের না বসায় হাসিনার দোষরদেরকে রেখে দেওয়া হয় বা বসানো হয়। এখন আমি আবার বলতে চাই যে জেনারেল ওয়াকারকে আবার এইভাবে জিনিসটা দেখছেন কিনা সেটা একটা প্রশ্ন। ওনার কাছে হয়তো উনি কমফোর্টেবল তাদেরকে নিয়ে, এবং ভবিষ্যৎ যে একটা ভয়ঙ্কর জিনিস আপনি বললেন, ওনার কাছে হয়তো কোনো কারণে সেটা ভয়ঙ্কর না মনে হতে পারে, যদি ওনার ভিতরে অন্য ভাবে জিনিস উনি চিন্তা করেন। আমি ওনার সাইকিতে যাচ্ছি না, আমার আপনার সাইকিতে এটা ভয়ঙ্কর, অবশ্যই ওনার জন্যই শুধু না, দেশের জন্য, সেনাবাহিনীর জন্য এগুলা ভয়ঙ্কর। বাট উনি হয়তো জিনিসগুলোকে অন্য কোনো ভাবে চিন্তাও করতে পারেন। তো জেনারেল ফয়েজের ব্যাপারে আমার বেশি কিছু বলবার নাই, বাট অবশ্যই জেনারেল রেজানুর খানকে আওয়ামী লীগের সময় যেভাবে প্রমোশন দিয়ে লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল, দেন ব্রিগেডিয়ার, দেন মেজর জেনারেল করা হইলো কয়েক মাস ব্যবধানে, যেটা আর্মির সাথে যায় না। আমি মনে করি সেইভাবে কোনো প্রমোশন হওয়া উচিত না। প্রশাসনে বা যে কোনো জায়গায় মিনিমাম একটা র্যাঙ্কে একটা ওপিআর বা বাৎসরিক যে প্রতিবেদন, তার কাজ কেমন করেছে, তার যোগ্যতা কি, সেগুলোর যে ইভ্যালুয়েশন থাকে, সেটার ভিত্তিতে অবশ্যই পরবর্তী প্রমোশনটা হওয়া উচিত। বেসামরিক প্রশাসনে বা জনপ্রশাসনে দুর্ভাগ্যজনক ভাবে তারা এই জিনিসটা মানে না নিজেদের আখের গোছানোর জন্য, বাট আমরা মনে করি সেনাবাহিনীতে এই ব্যাপারটা হওয়া উচিত না, কোনোভাবে না। ইভেন হাজার যোগ্য হলো তাকে অবশ্যই একটা বাৎসরিক প্রতিবেদন পর্যন্ত অপেক্ষা করে তারপরে পরবর্তী র্যাঙ্কে নেওয়া উচিত। 9 জিওসির ব্যাপারে আপনার যে সংখ্যা সেটা একই, এবং আমি কিন্তু জেনারেল মঈনের সাথে আমার চাকরি করার সুযোগ হয়েছে, মানে এই জেনারেল মঈন খানের কথা যেটা বলছি, উনি 9 জিওসি, উনি আপনার সাথে কথা বলে, উনি খুব একজন মৃদুভাষী এবং অত্যন্ত ভদ্রলোক একজন অফিসার। সেই ভদ্র লোক একজন অফিসার, যার নামের সাথে এবং বিশেষ করে তার ভূমিকাটা অত্যন্ত প্রশ্নবিদ্ধ। আমরা যেই কজন জেনারেলের কথা এখন আলাপ করলাম তার মধ্যে সম্ভবত ওনার ভূমিকাটা বিভিন্ন প্রশ্নবিদ্ধ, এবং শুধু 5ই আগস্ট পূর্বের না, 5ই আগস্ট পরবর্তী আমাদের যেই কিছু দু একটা সমস্যা হয়েছিল, যেগুলা এখন পর্যন্ত কিন্তু পুরোপুরি ভাবে নিষ্পন্ন করা যায় নাই জাতীয়ভাবে, অনেকে সেক্ষেত্রে তার ভূমিকাকে দেখে যে উনি হয়তো সেটার জন্য দায়ী, বা সেটা ওনার সমাধানের সুযোগ থাকলে উনি করেন নাই। এখন ইন জেনারেল কিন্তু তনক ভাই, আমি বলবো যে এই যে জিনিসগুলো আপনি দেখেন, তার বাদে যারা আছে, জেনারেল মাইনুর, মেজর জেনারেল মাইনুরকে 24 পদাতিক ডিভিশন থেকে প্রমোশন দিয়ে অনেকে আরডকে দেওয়া হয়েছে। জেনারেল মুশফিককে, যে এমএস ছিল, তাকে পাঠানো হয়েছে 24 পদাতিক ডিভিশনে। জেনারেল কাইয়ুমকে আনা হয়েছে এনটিএমসিতে, সেখানেও কিন্তু দেখেন আপনি মাত্র 1.5 মাসও হয় নাই সেখান থেকে যে এনটিএমসির যে মহাপরিচালক ছিলেন জেনারেল রেদওয়ান, তাকে সরাই নিয়ে যাওয়া হলো। এইসব ওভারঅল দেখে কিন্তু আমি বলছি যে উনি, ওনার যারা তাকে বলবে ইয়েস, কোনো প্রশ্ন করবে না, বা যেটা আমরা বলি ডেভিলস অ্যাডভোকেট, যে আমি একটা টিমে থাকলে আমি অবশ্যই সেই একটা প্রশ্ন করব, যেটা মানে যাতে বিপদ থেকে বাঁচা যায়, আগে একটা প্ল্যান বি করে রাখা যায়, বা আমি যেটা কাজটা অ্যাকশনটা নিচ্ছি সেটা সঠিক কিনা কাউকে না কাউকে প্রশ্ন করতে হয়। সেই ধরনের প্রশ্ন করার উনি কাউকে রাখলেন না কিন্তু ওনার আশপাশে। তো সেটাও কিন্তু একটা কমান্ডের জন্য সুখকর না বা বিপজ্জনক। আর
আমি যদি আপনি অ্যালাউ করেন যে ওভারঅল যে প্রমোশনের পোস্টিং প্রমোশন বোর্ড যেটাকে বলা হয়, সবাই বলছে যে গত 15 থেকে 20 বছরের মধ্যে সব থেকে রাজনৈতিক প্রভাব মুক্ত একটা প্রমোশন বোর্ড এবার হয়েছে, যেখানে লেফটেন্যান্ট কর্নেল থেকে জেনারেল পর্যন্ত প্রমোশনটা হয়েছে। এবং আমিও বলি যে টেকনিক্যালি হ্যাঁ রাজনৈতিক প্রভাব মধ্যে, এবং আমরা যেটাকে বলি ট্রেস, যে অফিসারদের পারফরমেন্সের উপর ভিত্তি করে যে পয়েন্ট পায় তারা সেই হিসাবে যে প্রমোশনের নিয়ম, এবং সেটা কিন্তু অত্যন্ত একটা সিস্টেমেটিক সায়েন্টিফিক একটা পদ্ধতি যার মাধ্যমে এটা হয়ে আসছে। বাট দেখেন গত পতিত হাসিনা সরকারের সময় তারা যে জিনিসটা করেছে, তাদের তো মাথায় শয়তানি বুদ্ধি প্রচুর ছিল। তারা করলো কি, র্যাব, বিজিবি, এনএসআই, ডিজিএফআই এই সমস্ত জায়গাতে তারা তাদের পছন্দের লোককে তাদের সুবিধার জন্য বসাইছে। সেই বসানোর সাথে সাথে আবার তারা নিশ্চিত করলো কি যে সেখানে উপরস্থ যে কর্মকর্তা তাদেরকে বলে দেওয়া হলো যে এরা আমাদের পছন্দের লোক, তাদের ওপিআর বা তাদের পয়েন্ট বছর শেষে যে প্রতিবেদন সেখানে সর্বোচ্চ দিবা। সেইটা সর্বোচ্চ দেওয়ার ফলে জিনিসটা হয়ে গেল কি, তারা ট্রেসে তাদের থেকে অনেক যোগ্য লোক, তারা ওই সমস্ত জায়গায় খানার জায়গায় কাজ করে নাই, তারা নর্মালি ইউনিটে কাজ করেছে বা ফরমেশনে কাজ করেছে, তারা কিন্তু পয়েন্ট অটোমেটিক্যালি পিছাই গেছে। সুতরাং এখন যে নির্বাচন পরিষদ, সেনা নির্বাচন পরিষদ যারা প্রমোশনটা দিল, তারা বলতে পারে টেকনিক্যালি তারা বলছে যে হ্যাঁ আমরা অত্যন্ত নিরপেক্ষ একটা করেছি, পয়েন্টের ভিত্তিতে করা হয়েছে। বাট আপনি যদি একটু গভীরভাবে চিন্তা করেন, পয়েন্টেই প্রথমে যে অফিসাররা এর থেকেও হয়তো যোগ্য ছিল তাদেরকে বিভিন্নভাবে পিছনে ফেলে দেওয়া হয়েছে, যে আপনি পয়েন্টে যদি নিরপেক্ষ ভাবে এই জিনিসটা চিন্তা করেন তারা আসবে না। তো এই শেখ হাসিনার মারপ্যাচ গুলা আর্মি বুঝবেন, এটা স্বাভাবিক। বাট এই মানবিক দিকটা অবশ্যই চিন্তা করা উচিত ছিল এই প্রমোশনে। আমি জানি যে অনেকে যোগ্য, অনেকে বাদ পড়ে গেছে, খুব অযোগ্য বা খুব খারাপ কাউকে প্রমোশন দেওয়া হয় নাই, বা খুনি টাইপের কাউকে প্রমোশন দেওয়া হয়নি, সেটা একটা ভালো দিক। বাট এই ধরনের কিন্তু ধরেন যারা বঞ্চিত তারাও তো জাস্টিস পেল না আর কি, যারা বঞ্চিত হয়েছে গত 15 বছরে তাদের ব্যাপারে কিন্তু এমনি এক্সট্রা কোনো ইয়ে ছিল না। এখন এটা হচ্ছে যে আমাদের আইনি উপদেষ্টা জনাব আসিফ নজরুল যেভাবে বলেন যে আইন তো অন্ধ, আইন তার মতন করে চলবে, সুতরাং আইনের নিয়ম অনুযায়ী আমি মাহবুবুর রহমান, আমার সম্পাদক মাহমুদুর রহমান, ওনাকে আমরা আমাদেরকে জেলে ভরতে হচ্ছে জামিন সরাসরি না দিয়ে। যে এখন আমি ইচ্ছে করে হাইকোর্ট দেখাতে পারি, তাই না? আইনের লোক উনি হাইকোর্ট দেখাবেন, তেমনি ভাবে সেনা বাহিনী বলতে পারে, বর্তমান জেনারেল বলতে পারে যে দেখো আমরা আমাদের কোনো প্রভাব মুক্ত না থেকে আমরা সিস্টেম অনুযায়ী চলার চেষ্টা করছি, এত 15-16 বছর পরে প্রথমবারের মতন আমরা সিস্টেম অনুযায়ী চলছি। বাট সেই সিস্টেমটাকে যে ডক্টর করা হয়েছে, সেটাকে অল্টার করে একটা খুব গভীর একটা ষড়যন্ত্রের মধ্যে থেকে মেধাবী এবং যোগ্য অফিসারদেরকে নিচে রেখে পয়েন্ট গুলো দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় পোস্টিং দিয়ে, এবং বাৎসরিক প্রতিবেদনে তাদেরকে হাই পয়েন্ট দিয়ে র্যাব, ডিজিএফআই, ইস্যু এনএসআই নোংরা জায়গাগুলোতে নোংরা যাদেরকে রাখা হয়েছিল তারা পয়েন্ট অনেক আগে গেছে। সেটা বলছে যে আইন অন্ধ, তিনি বলবে আমরা সিস্টেম ফলো করি। তো এটা আনফরচুনেট, বাট হয়তো আমার মনে হয় কিছু একটা বিবেচনার সুযোগ এখনো আছে। সুমন ভাই, আমি একটু ডিফার করি আপনার সাথে, আইন অন্ধ না, আইন খুব ভালো দেখে এবং আইনের কোনো চশমাও লাগে না আইন দেখতে আর কি। কারণ ধরেন আইন শিশুদের জন্য একরকম, বয়স্কদের জন্য একরকম, মহিলাদের জন্য একরকম, মাহমুদুর রহমানের জন্য একরকম, সাবের হোসেন চৌধুরীর জন্য একরকম। অর্থাৎ আইন কিন্তু আইন চোখে দেখে, কিন্তু আইন চোখে দেখে দেখে সিদ্ধান্ত নেয়। মাহমুদুর রহমান জেলে যায়, সাবের হোসেন চৌধুরী রিমান্ডের মধ্যে 5টা হত্যা মামলা থেকে জামিন পেয়ে যায়। তো এইসব বাজে কথা বলতে লাভ নাই। আর এখন তো ভাই ওইটা একটা বিপ্লব পরবর্তী অবস্থায় আপনি এইসব কাহিনী কাকে শোনান, মানে কারা শুনতে চায় এগুলা? মানে আমার মনে হয় অনেকে আছেন শুনবার জন্য, বাট আমি একটা জিনিস বলি, কিন্তু দিন শেষে আমার কাছে কিন্তু জিনিসটা একদিক থেকে ভালো মনে হয়েছে। দেখেন মইনুল হোসেন সাহেব, ইত্তেফাকের যে সম্পাদক মন্ডলীর সভাপতি, এবং মাহমুদুর রহমান, ওনারাই কিন্তু গত মানে স্বাধীনতা পরবর্তী সময় সাংবাদিক নির্যাতিত সাংবাদিকের জায়গায় ওনারাই দুইজনের সাথে সব থেকে বেশি নির্যাতিত হয়েছে, ব্যারিস্টার মইনুল হোসেন এবং মাহমুদুর রহমান। তো ওনাদের যে ইমেজ, সেইটার জন্য যদি আমরা বলি, আপনি যেটা বললেন যে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে দেখানো হয় আইনটা কতটুকু দেখতে পারে চোখ খুলে, কতটুকু বন্ধ করে থাকে। বাট ওকে, এখন তারা বলছে যে আইন এই অনুযায়ী করা হয়েছে, তার মানে আমার প্রত্যাশা থাকবে মাহমুদুর রহমান 4টা দিন ভিতরে ছিলেন, উনি কষ্ট করেছেন, বাট উনি কিন্তু জাতির জন্য একটা উপকার করে গেছেন। জাতি এখন বলতে পারবে ঠিক আছে, যদি তুমি এইভাবেই বলো যে এই কড়াকড়ি ভাবে এই বিদ্যমান আইনটা এইভাবে মানতে হবে, তুমি সবার ক্ষেত্রে মানো। রাইট। সেখানে সাবের হোসেন চৌধুরীর ক্ষেত্রে তুমি মানো নাই, তাহলে সেটা কি ছিল? এখন আমরা কিন্তু প্রশ্ন করতে পারবো, মানে আমরা তো কেউ পথ তৈরি করি, আমাদের বুকের রক্ত দিয়ে একটা রাস্তা তৈরি করি। মাহমুদুর রহমান সেটা করলেন, ব্যারিস্টার মনিরুল হোসেন সেটা করেছেন। আমাদেরকে সেখানে দাঁড়ায় ওনারা বলছেন যে এইবার আমি কষ্ট করলাম, আমি বললাম যে ঠিক আছে তোমার কি অন্ধ আইন আছে আমাকে দেখায় না, তার মানে এখন অন্ধ না কেন বাকিদের ক্ষেত্রে? হত্যা মামলা, 5টা হত্যা মামলা যার, সে কিভাবে রিমান্ডের মধ্যে জামিন পেয়ে যায়, এগুলা মানে আইনের শুধু ব্যত্যয় না, ভয়ঙ্কর রকমের হস্তক্ষেপ আইনের। তো ডক্টর ইউনূসের মিলিটারি সেক্রেটারিকে নিয়ে অনেক কথা শোনা যাচ্ছে, মেজর জেনারেল ফেরদৌস। মেজর জেনারেল ফেরদৌস আমার অনুযোগ, মানে সে তাকে প্রচন্ড স্নেহ করতাম যতদিন তাকে চাকরিতে দেখেছি, এবং তাকে আমি চিন্তা করতাম যে একটা জিনিয়াস আর্মিতে, মানে
বাট পড়াশোনা বা বিদ্যা বুদ্ধি এদিক থেকে তুলনাহীন বলা যায়। বাট আমি আসলেই জানতাম না তার যে কানেকশনস গুলা বা পলিটিক্যাল কানেকশনস গুলা, এবং যতটুকু কথা শোনা যাচ্ছে আমার মনে হয় জিনিসটা গভীরভাবে চিন্তা করা দরকার। এখন আমি তো এখানে বসে চিন্তা করতে পারবো না। সে তাকে আপনি কোনো কিছুতে ট্যাগ করতে পারবেন না, গুম খুন কোনো কিছুর সাথে। বাট আবার একই কথা যে আমি তাদের কাছের লোক যাদের ভিতর ভিতর একটা পরিকল্পনা করে সেই খুনি আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সাথের লোকজনকে আবার পুনর্বাসনের সুযোগ বা চিন্তা থাকতে পারে, আমরা অবশ্যই সেই জায়গাটাতে সাবধান হব এবং অন্তত পক্ষে তাদেরকে আমরা দূরে সরে রাখবো। যেই জায়গা থেকে তাদের কিছু করবার আমরা আমাদের দিক থেকে আমরা বলবো ভয় আছে, অবশ্যই দূরে সরে রাখবো, সেটা ইম্পর্টেন্ট। এখন জনগণের যে প্রত্যাশা জায়গা ছিল, দেখেন সেই জায়গায় কিন্তু আসলে অনেক কিছু হচ্ছে না। আমরা বলতেছিলাম যে প্রশাসনের অন্যান্য বেসামরিক প্রশাসন, জনপ্রশাসন, রাজনৈতিক দল, পুলিশ, প্রতি জায়গায় এর থেকে অনেক বেশি সমস্যা আছে, এর থেকে অনেক বেশি ভয়। বাট সেই ভয়ের জায়গাগুলোতে তো আমি বলতে পারি না, আপনি হয়তো বলতে পারেন, বাকিরা বলতে পারে, আমি আর্মি নিয়ে কথা বলবো না। সুমন ভাই, ধরেন আমাদের অনেক ভয় থাকে বা অনেক কিছু থাকে, কিন্তু ধরেন বাংলাদেশের মানুষ, যেমন আমি যেমন বিশ্বাস করি, আমি মনে করি বাংলাদেশের অধিকাংশ মানুষই মনে করে যে আমাদের সেনাবাহিনী যদি ঠিক হয়ে যায়, অন্তত বিচার বিভাগ যদি ঠিক হয়ে যায়, অনেক কিছুই আমাদের জন্য কমফোর্টেবল হয়ে যাবে। অনেক অনিয়ম, অনেক দুরাচার থেকে আমরা হয়তো বাঁচবো। সেই জায়গাটাই আসলে আর্মিকে নিয়ে কথা বলে, এবং আমাদের এই চ্যানেলে আপনি সহ বিভিন্ন অতিথিদেরকে নিয়ে আমরা যেসব আলোচনা করেছি আর্মিকে নিয়ে, আমার মনে হয় যে কিছু কিছু তারা গ্রহণ করেছেন, এটা বোঝা যায়। যেমন মেজর জেনারেল শেখ সারওয়ারের ব্যাপারে তারা করেছে, তাকে কমান্ড থেকে সরাই কিবোর্ডে নিয়ে গেছে, জেনারেল আমিনকে সরাইছে, আমি অ্যাপ্রিশিয়েট করি। হয়তো আমার আপনার কথা শুনে নাই, বাট আমি আশা করি আমাদের আলোচনায় ছিল, মানে আমাদের কথা শুনে করতে হবে। আমার মনে হয় আমরাই শুধু আলোচনা করেছিলাম এই জিনিসটা, জোর দিয়ে আলোচনা করেছিলাম, তো আমি অ্যাপ্রিশিয়েট করি। বাট দেখেন, আবার অ্যাপ্রিশিয়েট কি করবো না, ধরেন ইমরান ইবনে রৌফ, তারপরে ব্রিগেডিয়ার জেনারেল, আমি আপনার সাথে ছবি শেয়ার করেছি কিছুক্ষণ দেখান, ব্রিগেডিয়ার জেনারেল ইমরান ইবনে রৌফ, সে কিন্তু বিজিবির একটা রিজিয়ন কমান্ডার হিসেবে আছে, সম্ভবত রাজশাহীর দিকে কোথাও। বাট তার বিরুদ্ধে আমরা যে জিনিসগুলো বলছি, কত ধরনের গুম খুন হত্যা, জেনারেল আজমিকে গুম, দেন ইলিয়াস আলী, দেন 7 খুন, পরবর্তীতে হেফাজতের যেই খুন করা হলো, হেফাজত ছেলেপেলে, এতিম ছেলেপেলে শুরু করে শয় নিরীহ মুসলমানকে হত্যা করা হলো। এখানে তো র্যাব এবং বিজিবি মিলে 3টা নাম সবসময় আসে, খুনি জিয়াউল হাসান, দেন জেনারেল আজিজ এবং ইমরান ইবনে রৌফ, তারাই তো সেই অপারেশন গুলো করেছে। বেনজিরও ছিল, হ্যাঁ বেনজির ছিল, বাট বেনজিরকে তো তখন ধরেন সে তো হচ্ছে অন্য টাইপের, রোমিও একটা লোক। বাট আমরা খুনিদের কথা বলতেছি, অবশ্যই খুনির দোষ হচ্ছে। তো এই ধরনের লোকজন যাদের কথাটা এখানে, অবশ্যই প্রতিটা ব্যাপারে তদন্ত হবে, বাট যেটা লোকে জানে তাদেরকে তো সরাই দেওয়াটা প্রাথমিক দায়িত্ব, তারপরে তদন্ত হবে, মামলা হবে। আমরা তো বলছি না যে জেনারেল আজিজের বিচার করো এখন, বা তারেক সিদ্দিকীর বিচার করো, এগুলো নিয়ে তো আমরা সেনাপ্রধানের কাছে দাবি করছি না, তারা তার উঠে চলে গেছে, তাদেরকে রাজনৈতিকভাবে সেটা বিচার করতে হবে, সরকার করবে। বাট ওনার সেনাবাহিনীর ভিতরে যারা এখন আছে এই ধরনের খুনি অথবা পতিতা হাসিনার সহচর, যারা দেশের জন্য, সেনাবাহিনীর জন্য বিপজ্জনক, তাদেরকে অবশ্যই সরাতে হবে। এবং অল্প কজন, আমি আবারও বলি, 10-12 জন লোককে আপনি সরাই দেন, পুরো আর্মি, আমাদের 1.5 লাখ সদস্যের আর্মি কলঙ্কমুক্ত হবে এবং দেশও একটা বিপজ্জনক অবস্থা থেকে বের হয়ে আসতে পারবে। একটা কথা আমি যেটা শুনতে পাচ্ছিলাম যে তারেক সিদ্দিক এখনো নিয়ন্ত্রণ করছে অনেক কিছু, প্রমোশন বোর্ডে বলেন বা বদলিতে বলেন, বা তার প্রেসক্রিপশনে এখন অনেক কিছু চলছে, তার অনুগতরা এখন অনেক ক্ষমতাবান। আপনার কাছে কি তথ্য আছে? জি, আমি অ্যাকচুয়ালি আপনার যে আজকের আলোচনার যে হেডিং, সেটা দিয়ে দেখে ভাবছিলাম যে আপনি হয়তো এই জিনিসটা আলোচনা করবেন। হ্যাঁ, আপনার ধারণাটা আমি স্ট্রংলি সাপোর্ট করি, এবং এই ধারণার পক্ষে আমি কিছু আপনাকে তথ্য এবং যুক্তি দিই। 1 নম্বর জিনিস সেটা হচ্ছে জেনারেল তারেক সিদ্দিকীর, আপনি যেটা বললেন যে এই যে কি নিজ ইচ্ছা করছেন না কেউ করাচ্ছে, যে ওনার তো সেটা হওয়ার কথা না। আমার একটা অত্যন্ত আমি বলবো ভয় আছে যে জেনারেল তারেক সিদ্দিকীর ইনফ্লুয়েন্স এখনো জেনারেল ওয়াকারের উপরে আছে, 1 নম্বর জিনিস আছে। 2 নম্বর হচ্ছে উনি কিন্তু জেনারেল আজিজের ইনফ্লুয়েন্স সরাতে পারছেন, এবং আলহামদুলিল্লাহ আমি দেখলাম যে তার বিরুদ্ধে সম্ভবত দুদক বা কোথাও জেনারেল আজিজের বিরুদ্ধে তদন্ত শুরু হচ্ছে, বা তাদের দেশ থেকে কোনো নিষেধাজ্ঞা আছে। আর এখন জেনারেল তারেক সিদ্দিকী কিন্তু, আপনারা জানেন কিনা, উনি বেশিরভাগ সময় এখন ভারতে থাকেন। উনি কয়েকটা দেশে যান, সেই সব দেশে তার ভিসা আছে, সেই সব দেশে, মধ্যপ্রাচ্যের দেশে, সিঙ্গাপুর এবং ইউরোপের 2টা দেশে উনি যান মাঝে মাঝে, বাট আবার উনি কিন্তু ভারতে চলে আসেন। এখন আমাদের বন্ধু রাষ্ট্র ভারত, আমরা ডিপ্লোম্যাটিক্যালি যে জিনিসটা বলি, তারা কিন্তু তাদের মধ্যে এখন লজ্জা শরমের কোনো কিছু নেই। তারা যা কিছু করছে ওপেনলি বলছে যে আমি থোড়াই কেয়ার করি যে তোমরা কি চাও, তোমাদের সরকার কি চায়, তোমাদের বাংলাদেশের জনগণ কি চায়, সেটার বিপরীতে যা যা কিছু সম্ভব। যদি শেখ হাসিনা সেখানে কি স্ট্যাটাসটা আমি এখনো জানি না, বা ক্লিয়ার করে নাই ভারত, বা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো জানতে চায় নাই, তাদের কাছে ব্যাখ্যা চায় নাই। বাট কিভাবে তারেক সিদ্দিকী সেখানে শেখ হাসিনার সাথে দেখা করে, এবং আপনারা এটাও জানবেন যেটা খুবই দুঃখজনক, আমাদের যে হাই কমিশনার বা রাষ্ট্রদূত,
যেখানে যাকে যাকে চলে আসতে বলা হয়েছে এখনো চলে আসছে কিনা জানি না দিল্লি থেকে। আপনারা কি জানেন যে সে 2বারের মধ্যে শেখ হাসিনার সাথে দেখা করেছে, যার মধ্যে একটা মিটিং এ সেখানে তারেক সিদ্দিকী হাজির ছিল। আমি বাংলাদেশের জনগণের টাকাতে এবং বাংলাদেশের জনগণের প্রতিনিধি হিসাবে দিল্লিতে আছি, একজন হাই কমিশনার। আমি কিভাবে আমাদের সরকারের আদেশ বা জনগণের চেতনার বিরুদ্ধে গিয়ে একজন পতিতা শেখ হাসিনার সাথে আমি দেখা করি এবং মিটিং করি? তাকে তো ট্রিজন বা দেশদ্রোহীর তার অভিযোগে বাংলাদেশে বিচার করা উচিত, তাই না? সে তো একটা হত্যা মামলার আসামি। যখন তার বিরুদ্ধে পতিতা হাসিনার, খুনি হাসিনার বিরুদ্ধে বাইডেন 50টা মামলা তখন হয়ে গেছে, সেই খুনির সাথে আমি কিভাবে গিয়ে মিটিং করি এবং যেখানে আর খুনের মামলার আরেক আসামি তারেক সিদ্দিকী হাজির থাকে? আমি তো ভারতকে পরে ধরবো, ভারত তো এসব করবেই। যখন আমরা দেশের ভিতর থেকে একটা সিস্টেমকে এখনো দাঁড় করে রাখি, আমাদের সরকার, উপদেষ্টা সচিব, যাদের 80% হচ্ছে পতিতা শেখ হাসিনার এবং আওয়ামী লীগের আশীর্বাদ তাদের হাতে বসানো, সে অবস্থায় ভারত তো দেখবেই যে তোমরা মুখে মুখে কিছু মিডিয়াতে কিছু কথা বলতেছো, বাট আসলে তো তোমরা ভিতরে সেই লোককেই বসে রাখছো। তো প্রশাসন যেই সব লোকের বসানো, যাদের আশীর্বাদ বুঝছো, আমি তো তাদেরকেই সাপোর্ট করতেছি। ভারতের তো অবশ্যই বলতে পারে সে দুষ্টু। এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তৌহিদ হোসেন, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখলে আপনি বুঝবেন যে সে বোধহয় মানে খুবই বিব্রত, অসহায় অবস্থায় থাকে এবং ভারতের ব্যাপারে কথা বলতে গেলেই মানে তার যে ইনক্যাপাবিলিটি এটা দৃশ্যমান হয় যে উনি খুব ভয় পাচ্ছেন, খুব ইয়ের মধ্যে আছেন আর কি। তো অর্থাৎ তারেক সিদ্দিকীর নিয়ন্ত্রণ থেকে বের হয়ে আসাটা এখন জেনারেল ওয়াকারের জন্য আমি মনে করি যে ফরজ কাজ। আপনি কি মনে করেন? আমরা অন্য প্রশ্নে যাবো। অবশ্যই সেটা, এবং আমি মনে করি যে দু একটা ব্যাপারে উনি হয়তো বাধ্য হয়ে জেনারেল তারেক সিদ্দিকীর কথাগুলো শুনেছেন বা সেই অনুযায়ী কিছু কিছু ব্যাপারে আলাপ করেছেন। আমার মনে হয় জেনারেল ওয়াকার অবশ্যই সেটা থেকে বের হয়ে আসবেন। নাহলে কিন্তু ওনার জন্য আলটিমেটলি উনি যদি কমান্ড নিয়ে আর্মির উপরে কমান্ড এস্টাবলিশ করে ভালো কাজ করতে পারেন, আমরা সবাই ওনার সাথে সেখানে সাপোর্ট করবো এবং আমরা অ্যাপ্রিসিয়েট করছি ওনার কিছু কিছু সিদ্ধান্ততে। বা যতক্ষণ পর্যন্ত উনি সেই খুনি তারেক সিদ্দিকীর কথাগুলো শুনবেন, তখন কিন্তু আমাদের একটা ভয় থেকে যাবে। কি ভয় থেকে যাবে? যে তাহলে কি উনি ওনার কমান্ডটাকে সংহত করে তারেক সিদ্দিকীর কথা মতো আর কিছু চিন্তা করছেন? আমি বিশ্বাস করতে চাই না এবং সেই জায়গায় আমি যাবো না। বাট একটা কথা বলে রাখি, একটা তুরস্কের একটা প্রবাদ আছে সবসময়, তারা বলে খুব যে যখন কুঠারটা জঙ্গলে আসলো, গাছগুলা তখন বলল যে সে তো আমাদেরই ভাই। কুঠারের হাতলটা তো ভাই কাঠের, গাছ মনে করছে, সে তো আর দেখে নাই যে সামনে যে ফলাটা আছে, গাছরা মনে করলো কুঠার আসছে, সে তো আমাদের ভাই, তার থেকে কোনো বিপদ নাই। তো এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। আমরা বন্ধু, শত্রু এবং যাদেরকে আমরা বন্ধু মনে করছি, যাদেরকে আমরা মনে করছি এরা আমাদের ভাই, সেখানে বিপদটা কোথায় আছে সেটা আমাদেরকে অবশ্যই বুঝে নিতে হবে। আমি এতটুকুই বলতে চাচ্ছি, বেশি এখন বলতে চাচ্ছি না, বাট আমাদেরকে সতর্ক থাকতে হবে। মানে তারেক সিদ্দিকীকে বিশ্বাস করা আর একটা বিষধর সাপকে বিশ্বাস করার মধ্যে খুব বেশি পার্থক্য আছে বলে আমি মনে করি না, আমি যতটুকু তারেক সিদ্দিকী সম্পর্কে জানি। তো সুমন ভাই, আমাদের আরেকটা প্রসঙ্গ আজকে যেটা ছিল যে সেনাবাহিনীকে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো, তার কোনো সুফল কিন্তু আমরা দেখছি না, আমরা সুফল পাচ্ছি না। এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারের মধ্যে একজন লেফটেন্যান্ট নির্মমভাবে শহীদ হয়েছেন পার্বত্য এলাকায়। এবং ধরেন সেনাবাহিনী যদি চায় দেশের এই যে সকল ধরনের ইনসার্জেন্সি বা ধরেন এই যে বিভিন্ন ধরনের সিন্ডিকেট যে কাজ করছে, যেভাবে ধরেন সকল কমিশন অফিসারকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে 52 বছরের মধ্যে একেবারে বিরলতম ঘটনা। প্রথমবার মতো ঘটনাটা ঘটলো, কিন্তু তার কোনো সুফল কিন্তু দেশ পাচ্ছে না, মানুষ পাচ্ছে না। এটা আপনি কি মনে করেন? ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা দিয়ে কি মানে আর্মিকে চাচ্ছে না যে দেশ স্টেবল হোক, বা মানে এখন আর্মি তো মূল ফোর্স, আসলে মূল শক্তি, তো তারা কি চাচ্ছে না যে স্টেবল হোক? তারা কি চাচ্ছে কনস্টেবিলিটি ক্রিয়েট হোক, এই সরকার ব্যক্ত হোক, ইউনূস সাহেবের ব্যাপারে মানুষের মধ্যে অনাস্থা তৈরি হোক, ক্ষোভ তৈরি হোক? আপনি কি মনে করেন? এই ব্যাপারটাতে আমরা আলাপ করেছিলাম আমি আপনি তানজিম হত্যাকাণ্ডের পরে, এবং সেখানে আমরা জোর দিয়ে বলেছিলাম যে এইটা অজুহাত দেখায় আমাদের এই ম্যাজিস্ট্রেসি যে অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাস বিরোধী অভিযান এবং সাথে সাথে রিলেটেড যেগুলোর জন্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছিল, সেগুলো আরো বেশি করে চলতে হবে। অজুহাত কখনো দেখানো যাবে না যে একজন শহীদ হচ্ছে সেই কারণে সব বন্ধ, বিকজ শহীদ সে তার দোষে হয় নাই, শহীদ সে হয়েছে, সে নিহত হয়েছে আমাদের জেনারেলদের ভুলে, তাদের দায়িত্বজ্ঞানহীনতার কারণে। এই ব্যাপারটাতে তার পরবর্তীতে যখন কোনো কিছু না হয়, আমি জাস্ট 3 দিন আগে সেনা উচ্চ পর্যায়ের দুইজনের সাথে কথা বলি। দুইজন মোটামুটি একই সুরে আমার কাছে বলে যে কেন আমরা কি করব, আমরা মাঠে নামলে পরে তোমরা বলো যে সেনাবাহিনী এত লাফালাফি কি চাচ্ছে, সেনাবাহিনী তো সরকারের একটা চাকর, সরকারের সিদ্ধান্ত তাকে চলতে হবে, সে এত হিরো সাজার দরকার কি, সেনাপ্রধানের এত হিরো সাজে বক্তৃতা দেওয়ার, ইন্টারভিউ দেওয়ার দরকার কি, তোমরাই বলতেছো, আবার তোমরাই বলো যে আমরা কেন এটা নিয়ে কাজ করতেছি না। এখন তারা তাদের যে যুক্তি দেখাচ্ছে যে চুপচাপ বসে থাকে বরং যে ভালো, তাহলে কম কথা হবে, কম আওয়াজ হবে, এবং আমরাও কোনো বিপদের মধ্যে বা সমালোচনার মধ্যে পড়বো না। তা আমি তাদেরকে যে জিনিসটা বললাম, সেই দুইজনকে একদম সেনাবাহিনীর একদম শীর্ষ যারা আছে তাদের সাথে আমার কথা হচ্ছিল, আমি বললাম যে তার মানে আপনারা পুলিশ এবং সচিব বা অন্য যারা আছে
তাদের সুরে এখন কথা বলছেন বা তাদের জায়গায় নেমে আসছেন, তারাও তো পুলিশের একই কথা বলে, এই আমার এখন ডাকাতি চুরি করবার কথা, ঠেক দেওয়ার কথা, গুম খুন করবার কথা, সেগুলো আমাকে করতে দিতেছে না, আমি কেন চাকরিতে আসবো? আমি যদি পুলিশের ভাষাটাকে মুখে নিয়ে আসি, তারা মনে মনে যেটা ভাবতেছে যে মুখে বলে যে ভয় কথা, মনে মনে কি আগে গুম খুন চাঁদাবাজি কিছু নাই, এখন আমি আসবো কেন? আর আমার কেন গালি দাও যে আমি হচ্ছি হাসিনার দোষর বা এতজন আমাকে গালি দিলে পরে আমি বসা করতেছি? সচিবরা কিভাবে বলেন যে না আমাদেরকে ওইভাবে অথরিটি দেওয়া হচ্ছে না কেন? আমার তো দায়িত্বই হচ্ছে ঘুষ বাণিজ্য এবং প্রশাসনে মানে উপজেলা বা ইউনিয়ন পর্যন্ত যে আছে সেই পর্যন্ত আমাকে বাণিজ্য করতে দিবা না, তাহলে আমি কিসের জন্য দেশের জন্য কাজ করব? আমি তো জনপ্রশাসনে আসছি যে আমার এখানে টাকা কামানোর মেশিন, তো এবং পদোন্নতি নেওয়ার মেশিন, আমি গাড়ি চড়বো, সবকিছু চড়বো। তো সেই জায়গায় কি আর্মি চলে আসছে নাকি এখন, যে আপনারা বলতেছেন যে আপনাদের সমালোচনা? এবং আমরা ক্যাটাগরিক্যালি বলেছি এবং আমাদের প্রতিটা জুনিয়র অফিসার জানে, আপ টু মেজর এবং লেফটেন্যান্ট কর্নেল, আমি তো লেফটেন্যান্ট ক্যাপ্টেনদের কথা বাদই দিচ্ছি, যে আর্মির যে ইমেজটা নষ্ট হয়েছে সেটা পুনরুদ্ধারের একটা খুব বড় সুযোগ ছিল, যে আমরা এই যে ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা ব্যবহার করে শুধুমাত্র সন্ত্রাস, অস্ত্র সেগুলার ব্যাপারে কাজ করব তাই না। আপনি একটু প্রথমে বলছিলেন যে দ্রব্যমূল্য, বাজার সিন্ডিকেট বা অন্যান্য জায়গাগুলোতে, এখন সেই জায়গায় আমি হয়তো সুযোগ থাকলে 5 মিনিট হয়তো পরে আপনাকে বেশি দিব, যে সেই জায়গার একটা থিওরি আছে, আইওয়াশ চলতেছে কিন্তু, মানে চোখে ধুলা দেওয়ার একটা টেকনিক বর্তমান প্রশাসন চালাচ্ছে দ্রব্যমূল্য বা বাজার পরিস্থিতি নিয়ে, সেটা আমি একটু বলবো। বাট অ্যাটলিস্ট যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে তখন সেটা তো সাপোর্টিভ কি, আমরা বলি যে 3টা নিরাপত্তা, দেশের 4টা নিরাপত্তা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে নিরাপত্তা বহিঃশত্রুর আক্রমণ থেকে, আর্মি এবং বিডিআর, দেন অভ্যন্তরীণ যেই গোলমাল সন্ত্রাস শত্রু সেটার হাত থেকে নিরাপত্তা, পুলিশ, বিজিবি, আনসার, মাঝে মাঝে যদি দরকার হয় আর্মি। 3 নম্বর হচ্ছে খাদ্য নিরাপত্তা, যেটা আপনার বাজার ব্যবস্থাকে সম্পূর্ণভাবে চলতে দিবে সঠিক পথে। এবং তারপরে যে নিরাপত্তার প্রশ্নটা আসে সেটা হচ্ছে আপনার আমাদের যেই স্টাবলিশমেন্ট, যে চেতনা, সেই নিরাপত্তাগুলা, এই নিরাপত্তার জায়গাগুলার প্রতিটাই কিন্তু আপনার সংহত হবে যখন আপনি এই দুঃসময়ে আপনি ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা ব্যবহার করেন। এখন প্রশ্ন হচ্ছে তাহলে কেন বসে থাকছে? আমি জুনিয়র অফিসারদের সাথে কথা বললাম, যারা ওদের ইউনিট অধীনে আছে তাদের সাথে কথা বললাম, যেহেতু সবাই কোনো না কোনো আমার ক্যাডেট বা ছাত্র ছিল, বলেছে স্যার আমরা চাচ্ছি করতে, আমরা বলছি, বাট আমাদের ব্রিগেড কমান্ডার এবং জিওসি বা জেনারেল অফিসার কমান্ডিং তারা বলছে নো দরকার নাই, এখন সবকিছু ঠান্ডা হয়ে গেছে, কোথাও কোনো সমস্যা নেই, চুপ করে বসে থাকো। আমি তাদেরকে বললাম যে তোমরা কি এই কথাগুলো মেনে নিচ্ছ? তারা বললো স্যার আমরা তো কমান্ড ফলো করবো, মেনে না ছাড়া তো আমাদের কোনো পথ নাই, আপনার দরকার হলে আপনি এখানে যে কোনো চ্যানেল বা কোথাও বলেন যে এই জিনিসটা আমাদেরকে সেটা দেওয়া হোক। দেখেন কনক ভাই, সমস্যাটা কি হচ্ছে, কখনো কোনো কিছু খালি থাকে না, ভ্যাকুম থাকে না। যখন যেখানে সন্ত্রাস বিরোধী অভিযানটা চলবার কথা সঠিকভাবে, যেখানে অস্ত্র হবে, জনগণ নিরাপত্তা বোধ করবে, সেটা যখন হচ্ছে না বা খুব দায়সারা ভাবে হচ্ছে, সেই সুযোগ কারা নিচ্ছে? কিন্তু দুষ্কৃতকারী। এবং আপনারা খুব দুঃখজনকভাবে কিছু নিউজ শুনেছেন, ডাকাতি, যেখানে বিভিন্ন বাহিনীর সাবেক কর্মকর্তা এবং কর্মচারীরা ইনভলভ। সেটা হচ্ছে বিকজ তারা তো দেখছে যে এই সুযোগটা নেওয়া যায়, একটা ভ্যাকিউম আছে বা শূন্যতা আছে, কাজের কাজ হচ্ছে না, তো আমরা যেহেতু এখানে মাঠে কেউ নাই, লোকে তো ভাববে যে একটা নিয়ম আছে, সুতরাং আমরা এখন যাই, সেই সুযোগ কাজে লাগাই, চুরি ডাকাতি। এবং আমরা আলাপ করেছিলাম আপনার গত পর্বে এটাও, তারা হচ্ছে এবং খুবই কলঙ্কজনক একটা জিনিস। বাট গুড পার্ট আমি আপনাকে বলিনি, আমি যতটুকু খোঁজ নিয়েছি তার সাথে যারা জড়িত ছিল, 0 টলারেন্সে অ্যাটলিস্ট আর্মি থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে, জেল হয়েছে এবং বাকি ব্যবস্থা হবে। এখন যদি এইটা না হয়, আর মাত্র কয়েক সপ্তাহ বাকি আছে, 2 সপ্তাহ সম্ভবত ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকবে, যদি না হয় তখন যে সমস্যাটা হবে যে আপনার এই অস্ত্রটা কিন্তু ভোতা হয়ে গেল। আপনাকে যখন একটা অস্ত্র দেওয়া হয়, আপনি যদি সেটা সঠিক ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা দেওয়া হয়েছে আপনি ব্যবহার করতে পারলেন না, জনগণ বা যারা দুষ্কৃতকারী তারা কিন্তু বুঝে গেল যে এর পরের বারও যখন আসবে এটা কিছুই না, এটা কিছুই না। সুতরাং আপনি খাপ থেকে, আমরা বলি তখনই অস্ত্র বের করবো যখন সেটাকে আমি চালাতে পারবো। আমি খাপ থেকে বের করে এমন করে ড্র করতে থাকবো না, আমি ওয়েস্টার্ন মুভির মতো ডাকাত একটা হাত থেকে নিয়ে গিয়ে এসে বলবো আমাকে বরঞ্চ নিরস্ত্র করে দিবে। আমার যখন, এবং এটা তো এমন না যে আর্মির উপরে, সরকার বলেছে তোমাকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে এবং তুমি সেনাপ্রধান, তুমি চেয়ে নিয়েছো সরকারের কাছ থেকে, দ্যাট ওয়াজ এ ফেয়ার ডিল, যে এটা দরকার আছে। তো আমি গোসা করে যে না আমি ভাত খাবো না, আমি এটা করবো না, এটার কোনো সুযোগ নাই সেখানে। এবং মাঝখানে থেকে হচ্ছে কি, জনগণের আস্থাটা সেনাবাহিনী খুব দ্রুত আরো হারাচ্ছে। এবং আমরা তো ধরেন স্বাগত জানিয়েছিলাম যে ম্যাজিস্ট্রেসি পাওয়ারটাকে, আমরা মনে করেছিলাম যে ডক্টর ইউনূসের খুব একটা রাইট ডিসিশন, যেহেতু পুলিশ অ্যাক্টিভ না সেই জায়গাটায় সেনাবাহিনী যদি মাঠে থাকে কিছুই হওয়ার কথা না, মানে ইফ সেনাবাহিনী ওয়ান্টস উইশেস দেন এই পরিস্থিতি থাকার কথা ছিল না আর কি। তো এখন সেনাবাহিনী যদি মনে করে, বা সেনাবাহিনীর কিছু কিছু জিওসি বা ব্রিগেড কমান্ডার যদি মনে করে যে আমরা এইভাবে সরকারকে ব্যর্থ করে দিব, ইউনূস সাহেবকে আমরা মানুষের কাছে ভিলেন বানাই দিব, তাহলে কিন্তু আমার মনে হয় না যে সেই প্রচেষ্টা সফল হবে। মানুষ কিন্তু বুঝতেছে। ভাই একটু, হ্যাঁ, এই রিলেশন আমি বলি, এক্ষেত্রে কিন্তু মিডিয়ার ভূমিকাটা, ধরেন আমাদেরকে বলা হয় ইউটিউবার, মানে কটাক্ষ করে বলা হয় ইউটিউবার, মানে আপনাদেরকে বলা হয়, আমি তো না,
হাসিনা কিন্তু জানে ইউটিউবার কি জিনিস। হ্যাঁ, সে এখন জানতেছে, হ্যাঁ সে এখন জানতেছে, এবং তার সেই কান্না সেগুলো যে করতেছে সেগুলো আমার অনেক চিন্তা করে ভালো লাগতেছে। যাই হোক, দেখেন এর বাদে যে মেইন স্ট্রিম মিডিয়ার কথা আমরা বলি, মিডিয়া ঠিক আছে, আপনারা নাইমের কোনো নঈম নাইম এবং সোবাহান, তাদের কোনো ব্যবস্থা আপনারা নেন নাই মেইন স্ট্রিম, কারণ তারা হচ্ছে মিডিয়ার জগৎ নিয়ন্ত্রণ করেছে এতদিন। আপনারা বড় ভাইদের বিরুদ্ধে সব জায়গায় আপনারা মিডিয়া আন্দোলন চান, সব জায়গায় আপনারা অপসারণ চান, সব জায়গায় আপনারা হাসিনার দোষরদেরকে ধরতে চান, পিটাইতে চান। বাট মিডিয়ার যারা আছে তাদের কোথায় ধরছেন? তাদের তো আপনারা এখন আদর করে ভাইয়া ভাইয়া বলে ডাকতেছেন। এটা এক নাম্বার। এখন প্রথম আলো ডেইলি স্টার বাদ দিলাম, এই যে চ্যানেল আই এর এবং এটিএন বাংলার মাহফুজুর রহমান এবং চ্যানেল আই এর আপনার সেই শাইখ সিরাজ, তারা হচ্ছে দেশের কত বড় ক্ষতি করছে এবং করে যাচ্ছে। তাদের নামে ইভেন হত্যার সাথে, সাগরণী হত্যার সাথে সংশ্লিষ্টতার কথা আছে, তারপরে তো আপনারা কিছু করতেছেন না মিডিয়া। এবং মিডিয়া আমাকে গালিগালাজ করুক, আমি তো আপনাদের সেই মিডিয়া চ্যানেলে। ধরেন সুমন ভাই, এই যে মিডিয়ার আরেকটা জিনিস আমি লক্ষ্য করছি যে ধরেন এখন পর্যন্ত ধরেন আপনি যাদের নাম বললেন এরা হয়তো পালাইছে বা দুই একজন অ্যারেস্ট হয়েছে বা কেউ আত্মগোপনে আছে, কিন্তু তাদের যারা অনুসারী ছিল তারা কিন্তু সব মানে স্ব পদে এখনো বহাল, এবং তারা কিন্তু নিউজে কিন্তু অনেক রকমের টুইস্টিং করা যায়, নিউজ অনেক রকমের খেলা যায়। কিন্তু আমি তো ভাই বাংলাদেশে 20 বছর হাতে কলমে সাংবাদিকতা করে আসছি, তো সেই জায়গাটা থেকে আমি দেখি যে ধরেন এখনো পর্যন্ত ধরেন আওয়ামী লীগের ব্যাপারে তারা খুব সহানুভূতিশীল। কারণ বিএনপি যে লোকটা 15 বছর ধরে তার একটা ব্যবসা প্রতিষ্ঠান হারাইছে, 15 বছর ধরে যে রিক্সা চালাইছে, 15 বছর ধরে যে চিকিৎসা পায় নাই, সে যখন তার ব্যবসা প্রতিষ্ঠানটা আবার বুঝে নিতে যাচ্ছে তখনই প্রথম আলো নিউজ করতেছে দখল। এক্স্যাক্টলি, এটা কিন্তু একটা বড় জিনিস। এবং তার বক্তব্যকে কিন্তু যেখানে আসলে ক্ষতিগ্রস্ত, যে নিজের হারানো জিনিসকে ফেরত পাইতে চাচ্ছিল, তাকে কিন্তু ফলো করা হয় না, শুধু একটা দুইটা ছোট্ট নিউজ করে দেওয়া। কেন করা হয় না? বিকজ সে হচ্ছে বিএনপি। তো এই জাতীয় অ্যাক্টিভিটি এখনো চলছে। আমার মনে হয় যে বিষয়টা নিয়ে আমরা পরবর্তী সময় আরো বিস্তারিত আলোচনা করবো। বলার ছিল কনক ভাই, সেটা হচ্ছে মিডিয়া কেন এই জিনিসটা বলছে না। এই যে একটা কোন আর্টিকেল আমি দেখলাম না যে ম্যাজিস্ট্রেসি পাওয়ারের সময়টা শেষ হয়ে গেল, সেটা নিয়ে কিছুই হলো না। মিডিয়া কি এখন আমাদের কাছে স্ট্যাটিস্টিক্স দেখে বলতে পারবে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অন্যান্য রিলেটেড যে জিনিসগুলো সেগুলো অনেক ভালো, সেগুলোর ইন্ডেক্স অনেক হাই? পারবে না। তাহলে তোমরা বলো না কেন? তবে সুমন ভাই, আমি একটা কাজ করছি এখন পর্যন্ত কিন্তু ডিজিএফআই এর একটা অংশ এবং এনএসআই বা অন্যান্য জায়গা থেকে কিন্তু এখনো মিডিয়াকে কিন্তু নানা রকম ভাবে মানে অ্যাডভাইস করা হচ্ছে, নির্দেশ দেওয়া হচ্ছে, যেটা অতীতে হচ্ছিল। এখন হয়তো এটা অতটা বড় মাত্রায় নাই, বাট এখনো কিন্তু সেই ধারাবাহিকতা আছে। আর মিডিয়ার যে লোকগুলো দালালি করছিল একটা সময়, তারা এখনো ওই ইয়ের মধ্যেই আছে আর কি। তারা কিছু হওয়ার আগে ডিজিএফআই কে ফোন করে যে ভাই এটাকে দিব নাকি এইভাবে, ভাই ওটাকে করবো নাকি এইভাবে। তো সেই ধারাটা এখন অব্যাহত আছে আর কি। তো আমরা এদেরকে নিয়ে কাজ করবো সামনে। আমি জানি আজকে আপনার একটু ব্যস্ততা আছে, আপনাকে আমার ছেড়ে দিতে হবে। আমি যে জিনিসটার কথা প্রমিস করেছিলাম সেটা আমি 5 মিনিটে শেষ করে নিই তাহলে, কারণ আমার ব্যস্ততা থাকতে পারে, অসুবিধা নেই। আমরা এই জিনিসটা শেষ করাই ভালো। বলছিলেন যে সেনাবাহিনী যদি ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা ব্যবহার করে, বা তো সেক্ষেত্রে কি কি উপকার হতে পারে। এক্ষেত্রে দেখেন, আমরা দ্রব্যমূল্য মানে আমরা খাদ্য নিরাপত্তার কথা বারবার বলি, এবং সেক্ষেত্রে একটা স্বাভাবিকভাবেই কিন্তু একটা সরকারের যারা উপদেষ্টা আছে, অনেকে তো আলহামদুলিল্লাহ 4 জন আছেন যারা অর্থনীতিতে বিশেষজ্ঞ এই অন্তর্বর্তীকালীন সরকারেরই। তারা কি অর্থনীতির সোজা ফর্মুলাটা বুঝেন না, যে দেশের মানুষ চায় যে আমি বাজারে যাব, বাজারে গিয়ে আমি যে জিনিসটা আমার সামর্থ্যের মধ্যে আছে আমি কিছু না কিছু কিনতে পারবো। সেটা কোনো কিছুই ডিম ছিল বা অন্যান্য জিনিস ছিল যেটা লোকে মনে করতো কোনোভাবে সামর্থ্যের মধ্যে, সেগুলো আপনি সব যখন বাইরে নিয়ে যাচ্ছেন, নাগালের বাইরে, জনগণ তো আপনার ভালো কিছু দেখবে না। ওই যে কবিতাটা ভাত দেনারে মানচিত্র খাবো, সেই বিখ্যাত লাইনটা, সেই জায়গায় সেটা কিন্তু খুব রিয়েলিটি, একটা বাস্তবতা। লোকের কাছে প্রথমে এই জিনিসটা ইম্পর্টেন্ট। এখন বাজার, আমি যে কথা বলেছিলাম সরকারের একজনের সাথে, যে আপনারা কি করছেন, উনি বলেন যে দেখেন বাজার তো চলবে বাজারের নিয়মে, এবং অর্থনীতির বড় জিনিস হচ্ছে ডিমান্ড এন্ড সাপ্লাই, চাহিদা এবং যোগান। সেটার মধ্যে তো আমরা কি করব বলেন। আমিও সাপোর্ট করি আসলে 2007-8-এ যৌথ বাহিনী সময়কে, সেটা থেকে আমারও কিন্তু একটা শিক্ষা আছে মনে হয়। সেটা হচ্ছে সরকারের বা বাহিনীর বা সেনাবাহিনী পুলিশের বাজারকে নিয়ন্ত্রণ করতে গিয়ে ব্যবসায়ীদের বা যদি ভয় দেখানো হয়, সেক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হয়। বাট পৃথিবীর অন্যান্য জিনিস দেশগুলা, তারা তো কোনো সিস্টেম, তারা ওই ডিমান্ড অ্যান্ড সাপ্লাই কার্ভ যে ওইভাবে চলবে সেটা মেনে নিচ্ছে না। তারা কিছু সিস্টেম করে, যেটা ধরেন আমেরিকার সিস্টেম বাংলাদেশে কাজ করবে না। তারা করে কি প্রাইস ফ্লোর, মানে সর্বনিম্ন দাম বেঁধে দেয়, তুমি 1000 উৎপাদন করো, হাজার লাখ টন করো, এই যে দাম আছে তুমি যদি তার উপরে তুমি বিক্রি করবা চাহিদা অনুযায়ী, ডিমান্ড এন্ড সাপ্লাই, সেই তার নিচে যত অবিকৃত সেগুলা সরকার কিনে নেয় এবং সেগুলো দরকার হলে সাগরে ফেলে দেয়, না হলে কিছু করে লাখ টন খাবার। বাংলাদেশে আমরা সেটা করতে পারবো না। বাংলাদেশে যে জিনিসটা হচ্ছে দরকার সেটা ছিল, এই যে ধরেন আমরা আজকে বোধহয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর তার একটা মিটিং করে অনেক কিছু দেখাইলো গ্রাফিক্যালি। ভাই যখন বন্যাটা হলো তখন কি আমি বুঝতে পারি নাই যে আমাদের একটা সিন্ডিকেট হতে পারে, সাপ্লাই সমস্যা হতে পারে, অথবা অনেক কিছু ডুবে গেছে। সেক্ষেত্রে এখন একটা সহজ সমাধান তারা করে নেয় কি, আমদানি করে, যেটা হাসিনা করতো আগে। এখন আমদানি করে ভাই জিনিস আনলে পরে সেটার দাম তো এমনিতেই বেড়ে যাবে।
আর কৃষক, প্রান্তিক কৃষক, সে তো বসে মার খাবে, সে তো আর তার ফসল, সে তো আর প্রোডাক্টিভ হচ্ছে না, তার তো আর প্লেটে কেউ খাবার দিচ্ছে না। তো সেই সমাধানে তারা চলে যায়। এখন বাংলাদেশের জন্য যেটা দরকার ছিল সেটা হচ্ছিল উৎপাদক পর্যায়ে, উৎপাদনের জায়গায় যে প্রণোদনাগুলো দেওয়া, সহজ শর্তে ঋণ দেওয়া, এবং আমাদের নিশ্চিত করা যে আমাদের ভোক্তার কাছে পর্যন্ত, উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত এখানে খুব কম, শুধুমাত্র একটা স্টপেজ থাকবে যেখানে জিনিসটা আনইন্টারাপ্টেড আসবে। ধরেন ডিমের দাম, বাংলাদেশে ডিম কি খুব ফ্লাকচুয়েট করে? এটা কি মাংস, খাসির মাংস যে বা ছোলা পেঁয়াজ যেটা রোজার সময় বাড়বে তা তো না, ডিমের চাহিদা সবসময় একই। সুতরাং আমি যদি সবাইকে আরো বেশি করে প্রণোদনা দেই যে ডিম বা এই ধরনের জিনিসগুলো বেশি করে উৎপাদনের জন্য, সেখানে তো সেটাতে কৃষক কখনো লস খাবে না, ফার্মার লস খাবে না। তো সেই জায়গাগুলোতে আপনি কাজ না করে, ধরেন কোনো আপনি বলেন তো যে ভোক্তা অধিকার বাজার নিয়ন্ত্রণটা কোন মন্ত্রণালয়ের আন্ডারে? বাণিজ্যের আন্ডারে। তো কৃষক যে ঋণ নেয় সেটা কোন মন্ত্রণালয়ের আন্ডারে? অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে। আমার যে কৃষি মন্ত্রণালয় আছে কৃষকের বাকি জিনিস দেখবে। এখন সব দেশে কিন্তু এই বাজারটাকে ঠিক রাখবার জন্য তারা করে কি, একটা আন্তঃ মন্ত্রণালয়ের একটা কমিটি করে যে এই ধরনের ইম্পর্টেন্ট মন্ত্রণালয়গুলো তারা শুধু এখন কি করা যাবে, আমদানি করা জলদি করে। 4.5 কোটি ডিম আমদানি সিদ্ধান্ত, 4.5 কোটি ডিম একদিনও বাংলাদেশের ভোক্তার, সেটা বাংলাদেশের ভোক্তার চাহিদা দিনে 5.5 কোটি। আপনি 4.5 কোটি ডিম আমদানির একটা নোটিশ দেয়, কি দেখাচ্ছেন যে সমস্যার সমাধান করতেছে? একদিনই তো শেষ হয়ে যাবে, একদিনের কম সময়। তো একটা লং টার্ম পরিকল্পনা যেখানে কৃষক উৎপাদন বাড়াবে, ন্যায্য মূল্য পাবে, এবং আমরা ভোক্তা পর্যায়ে আমাদেরকে আন্দোলন করতে হবে না। আমি আপনাকে বলে রাখি কনক ভাই, দিন শেষে সরকারের যত পরিমাণে জনপ্রিয়তা থাকুক কি না থাকুক, আপনি যদি এই জায়গাটাতে ঠিক না করেন, দেন একটা ভয় থেকে যায় আপনার জনপ্রিয়তা বা গ্রহণযোগ্যতা খুব তাড়াতাড়ি চলে যাবে। সুমন ভাই, এই সরকারের 4 জন অর্থনীতিবিদ হয়ে আরো বিপদ হয়ে গেছে। এত অর্থনীতিবিদ আমাদের দরকার নেই। শুনতে পাচ্ছিলাম আরো একজন আগে ঢুকতেছে অর্থনীতিবিদ। তো এবং ধরেন সরকারের ডক্টর ইউনূস ছাড়া বাকি যারা আছে কারোর কোনো অযোগ্যতার প্রমাণ তারা ইতিমধ্যে রেখেছে। সেনাবাহিনীর অবহেলার অনেক কিছু আমরা দেখছি, সরকারের অযোগ্যতা এবং সেনাবাহিনীর বলবো অবহেলা, বা তারা অন্য কোনোভাবে প্রভাবিত হচ্ছে। ধরেন আমাদের ধরেন গ্রাম থেকে যে পদ্ধতিতে ঢাকা শহর পর্যন্ত আসে, পথে পথে চাঁদাবাদ সিন্ডিকেট কিন্তু এখনো আগের মতোই বহাল, ঘুষ দুর্নীতি এখনো চলছে আগের মতো। এর মধ্যে আপনি দেখেছেন যে চট্টগ্রামে 2টা বড় বড় অগ্নিকাণ্ড হয়ে এলপিজি গ্যাসের সংকট দেখা দিচ্ছে সামনে, হয়তো বিদ্যুৎ অফিসে আরো তিনটা এগুলো কিন্তু ঘরের কথা ছিল না। প্লাস ধরেন হয়তো বৈদ্যুতিক স্থাপনার ব্যাপারেও কিন্তু ইঙ্গিত করা হচ্ছে যে নানা রকম ঘটনা ঘটতে পারে, মানুষকে বিদ্যুৎ পাবে না, এলপিজি গ্যাস পাবে না, দ্রব্যমূল্য সবকিছু মিলিয়ে ইউনূস সরকারকে একে বিপদে ফেলার হয়তো হাসিনা তারেক সিদ্দিকীর পরিকল্পনা, এবং সেনাবাহিনীর কিছু অংশ তাকে সাপোর্ট করছে, এটা নিশ্চিন্ত আমি বলতে পারি, কারণ ম্যাজিস্ট্রেসি পাওয়ারের কোনো প্রয়োগ আমরা দেখি নাই। তো এখনো সময় আছে। আমার মনে হয় যে এইসব করে লাভ হবে না। এইসব করে ওই পুরা পতিত স্বৈরাচারকে, ফ্যাসিস্ট হাসিনাকে বা তার কোনো অনুসারীকে পুনর্বাসন করা সম্ভব হবে বলে আমি মনে করি না। সুমন ভাই, আবার শেষ মন্তব্য জানতে চাই। যেটা হচ্ছে শেষ মন্তব্যটা হচ্ছে একটা এলিমেন্টকে মনে আমরা চোখের বাইরে রাখছি, সেটা হচ্ছে আমাদের জনপ্রশাসন। জনপ্রশাসনে একটা ধারণা যে আমি জনপ্রশাসন আছি, সচিব, ডিসি, ম্যাজিস্ট্রেট, আমার তো কাজই হলো আমি হচ্ছে ওই এলাকার রাজা। ইটস নট, ইউ আর নট। তারা হচ্ছে পাবলিক সার্ভেন্ট, যেটা বাংলা করলে হয় জনগণের চাকর, আর আমরা যদি একটু ভদ্রভাবে তারা বলার চেষ্টা করে জনপ্রশাসনের কর্মকর্তা। এখন তাদের অ্যাটিটিউডটা কি? আমি জাস্ট কয়েকদিন আগে যেটা হয়েছে, তিনিও একজন সরকারি কর্মকর্তা, অবসরপ্রাপ্ত, তিনি গেছেন হবিগঞ্জের ডিসির কাছে, মাহমুদুর রহমান বা ফরিদুর রহমান, তার কিছু একটা নাম হবে। দেখি সেই ডিসির অফিসে সে গেছে, তোমার কাছে তো, তুমি তো এখানে বসেই আছো জনগণের সমস্যা সমাধানের জন্য, তুমি জেলা প্রশাসক হিসেবে। তো আমি জানি না বাকি জায়গায় সিস্টেম কি, তার অফিসে শুধু একটা চেয়ার, সে চেয়ারে বসে আছে, টেবিল, এবং সে তার থেকে কিন্তু অনেক সিনিয়র যে কর্মকর্তা গেছেন, তো সে চেয়ারে বসতে দিল না, সে বলে কথা বলে এবং বললো যে না, আপনি তো একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা, আপনি আমারটা তো দেখতে পারবো না এখানে, আপনি এইটাতে করেন না। মানে অ্যাটিটিউডটা এমন, সেই হবিগঞ্জের ডিসি থেকে আমি বলছি, আমি জানি না বাকি, যে আমি আজকে এখানে বসছি, আমি আমার মতন করে চালাবো, এবং প্রশাসনকে, রাজনীতিবিদ কিছু বুঝে না, অন্তর্বর্তীকালীন সরকার কয়েকদিনের জন্য আসছে, তারা তাদের মতন চলবে, আমরা যারা জনপ্রশাসনে আছি, আমরা চিরকালের জন্য আছি, আমরা কিন্তু আমাদের মতন করে চালাবো। তো এই জায়গায় সেনাবাহিনী যদি মনে করে যে জনপ্রশাসনের এই দুষ্ট কর্মকর্তারা যেভাবে চালাতে চাচ্ছে সরকার থেকে শুরু করে জনগণকে, সেটা মেনে নেয় এবং সেইভাবে তারাও বোকা বনে, আমি কোনো ভালো ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না। এবং ধরেন সচিবদের বিরুদ্ধে কিছু অভিযান শুরু হয়েছিল, সেটা বন্ধ হয়ে গেছে। রাজনীতিবিদদের তো চোর বানায় সচিবরা, আসলে মূল জায়গা তো ওইটাই। এবং আপনি যদি দেখেন এখনো যে আলী ইমাম মজুমদার নামের যেই দুর্বৃত্তটাকে বসানো হয়েছে জনপ্রশাসন দেখার জন্য, সে দেখেন কত রকমের খেলা খেলতেছে, তারপরে কিন্তু কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না। তো সরি, আমি একটা জিনিস ভুলে গেছি, যেটা আমার প্রথমেই বলবার কথা ছিল। ইনফ্যাক্ট আমি একটা লোকের একটা ছবি অনেক কষ্ট করে জোগাড় করছি। জি, আপনি বলেছিলেন। আমি আপনার কাছে পাঠাইছি। সেটা হচ্ছে কি, আমরা আন্দোলনের সময় তো যখন কোনো পত্রিকায়, মিডিয়া কোনো খবর দিচ্ছে না, কোনো কিছু কোথায় কিছু জানার জন্য আমি ছোট ছোট রিকোয়েস্ট করে ছোট ছোট টিম ঢাকার বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় পাঠাতে, আমি একটু দেখো কি হচ্ছে, কোনো সাহায্য লাগলে দাও। তো তার আগে সবসময় বলতো যে ভাইয়া
যেখানেই যাইতেছি এই লোকটারে দেখতেছি আমরা। তো পরে আমরা সেই লোকের নাম জানলাম যে হ্যাঁ, মাহবুবুর রহিম। মানে একই সবাই এখন কে মাস্টার মাইন্ড, কে আন্দোলন কার হাতে হয়েছে, কে বিজয় আনছে, আর্মি চিফ হিরো বা আর কেউ হিরো, তা না। হিরো অ্যাকচুয়ালি হচ্ছে তারা যারা এই যে আমি যেখানে যাই এই ধরনের একজন মাহবুবুর রহিম বা আর কেউ কিন্তু পাওয়া গেছে যারা জীবনে ঝুঁকি নিয়ে, এই যে বাচ্চা ছেলে পেলে যারা আন্দোলন করছে তাদের জন্য একটা ঝুড়িতে টাকা আর একটা ঝুড়িতে খাবার নিয়ে হাঁটতেছে। কেউ আহত হলে টাকা দিয়ে বলছে যা হাসপাতালে যেতে পারবি না, অন্য কোথাও গিয়ে ট্রিটমেন্টটা নে, আর খাবার নাই, খাবার দে। এখন আমরা এদের কথা কিন্তু ভুলে যাচ্ছি। আমরা ভুলে যাচ্ছি যে 5 তারিখে যদি সকালবেলায় মিরপুরে, যে আমি জানি না সেখানকার ব্যাটালিয়ন কমান্ডার কারা ছিল, তারা যদি জনতার পক্ষ হয়ে আওয়ামী লীগ এবং পুলিশদেরকে সেখান থেকে হটাই না দিত, যারা গুলি করতেছিল জনতার উপরে, এবং সে ব্যারিকেড খুলে না দিত, আমি জানি না জনতা কতক্ষণে বা জেনারেল ওয়াকার তখন যেতে পারতেন কিনা। তো এই জিনিসগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। ওটাই, আপনি তো বলছেন সাহায্যকারীর কথা, যারা ধরেন চোখ হারিয়েছে, হাত পা হারিয়েছে, তাদের তো চিকিৎসা হচ্ছে না সরকারের এই যা দেখতেছি। এবং ধরেন ভিক্ষুকের মতো নাকি 3 মাস পর সাহায্য দিবে, তো তোদের সাহায্যের জন্য এরা বুক পাইতে দিয়েছিল অস্ত্রের সামনে না, তোরা এখন সাহায্য দিবে, মহান হওয়ার চেষ্টা করতেছে। আসলে ধরেন অযোগ্যতাই আসলে আপনি যেভাবেই বলেন আর কি, মানে রাষ্ট্র পরিচালনা করতে এসে আপনি কেউ কবিতা বলতেছেন, কেউ গান গাইতেছেন, কেউ মানে হাত পা ছোড়াছুড়ি করছেন, লাভ হচ্ছে না কিছুই। তো না পারলে আপনারা ছেড়ে দেন, বিদায় হন। এবং কারাই উপদেষ্টা পরিষদ চয়েস করছে সেটা নিয়েও প্রশ্ন আছে আর কি। তো ডক্টর ইউনূসের 2 একজন পছন্দের মানুষ থাকতেই পারে, কিন্তু এই যে 21 জনের মধ্যে সবাই তো আর ইউনূসের পছন্দ না। কাউকে এখানে ঢোকানো হয়েছে, গোয়েন্দা সংস্থা থেকে ঢোকানো হয়েছে। আগে যে ডিজিএফআই চিফ ছিল হামিদ, সে কিছু নাম পাঞ্চ করছে আসিফ নজরুলের মাধ্যমে। তো আমার মনে হয় যে সময় এসে রিশাফল করা। আজকে 70তম দিন এই সরকারের, অন্তর্বর্তী সরকার 70 ডেজ আজকে চলছে। তো 70 ডেজ এটা একটা বড় সংখ্যা, কিন্তু বড় দিনের নাম্বার অন্তর্বর্তীকালীন সরকারের জন্য। আমার মনে হয় যে যদি কিছু তো বুঝলে তো ভালো, নাই না আবার জনগণ রাস্তায় নামবে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য। মিত্র সুমন আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, সময় দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ যারা এই অনুষ্ঠান শুনলেন, নিশ্চয়ই আপনারা এই আলোচনার মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। আমরা সংক্ষিপ্ত ভাবে আলোচনা করার চেষ্টা করলাম, এবং আমরা যেটা দেখছি যে সরকার যেরকম অযোগ্যতা দেখাচ্ছে বিভিন্ন সেক্টরে, সেনাবাহিনীও তেমনি তাদের অমনোযোগিতা বা অনাগ্রহ দেখাচ্ছে আর কি। তাদেরকে ক্ষমতা দেওয়ার পরেও তারা সেটি প্রয়োগ করছে না, এবং এর জন্য ঢালাওভাবে দোষারোপ করার কিছু নাই। ব্রিগেড কমান্ডার যারা আছেন, কমান্ডিং এ যারা আছেন, তারাই হয়তো ভাবছেন যে পরিস্থিতি আরো খারাপের দিকে নিয়ে যেতে হবে। সেনাবাহিনীকে ক্ষমতা দেওয়ার পরেও তারা সেটি প্রয়োগ করছে না, এবং এগুলো আসলে মানে চোখে আঙুল দিয়ে আমরা দেখিয়ে দিচ্ছি, কিন্তু এগুলো ফল শুভ হবে না আর কি। যারা কোনো ব্যক্তি বিশেষের স্বার্থে এই কাজগুলো করছেন, তারা সেনাবাহিনীর মতো, বাংলাদেশ সেনাবাহিনীর মতো একটি দেশপ্রেমিক সংস্থাকে, একটি প্রতিষ্ঠানকে তারা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছেন। তারা সেনাবাহিনীর পোশাক পরে সেনাবাহিনীর শত্রু, সেনাবাহিনীর জন্য তারা ভয়ঙ্কর ক্ষতিকর। আমার মনে হয় জেনারেল ওয়াকারুজ্জামানের যে ভূমিকা, তাকে আমরা এখনো স্যালুট করি, তার প্রতি আমরা এখনো আস্থা এবং সমর্থন রাখতে চাই। আশা করি তিনি কঠোরভাবে এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করবেন। না হলে এত মানুষের, ছাত্র জনতার বুকের রক্ত, এত মানুষের পঙ্গুত্ব, এত মানুষের অন্ধত্ব, এগুলোর বৃথা যাবে না, হয়তো আরো রক্তপাত হবে, দেশে শান্তি ফিরে আসবে না। কোনোভাবেই পতিত স্বৈরাচারকে বা তার অনুসারীদের কেউই এই দেশে আর প্রতিষ্ঠা করতে পারবে না। দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।